ফালাই দিছে, বিছনার মধ্যে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে সে হুজুরে তার নেকাব ধরে টানতেছে, বুরকা ধরে টানতেছে। আমাকে জোর প্রয়োগ করা হয়েছে সোহানার মা, সোহানার বাবা এবং সোহানা, যে ধাক্কা মেরে ফালাই দিছে বিছানার মধ্যে। যখন মেয়েরা বিকালে যায়, সকালে আসে, তখন যে ওরা বল নিক্ষেপ করে মেয়েদের শরীরে। আশেপাশে ছেলেরা হুজুরের করে ঝাঁপিয়ে পড়ছে, নিচের পানির বোতল। আর সাংবাদিক যা মিথ্যা কথা বলার তা বলছে। তো তুমি যদি সাক্ষী না দাও তাহলে আমরা জেলে যাব। সোহানা আমার কানাকানি করতেছে, তোর না পুলিশে বলতে আমি যে কে, আমার তো দরকার যাইতাম না। পরে এক দুইটা না মিশা হতো বানায়। আমার বাসার ছাদের উপরে নেয়া তারা কি ষড়যন্ত্র করছে, কি মিথ্যা কথা এর ভিতরে তিনটা ঢুকাইছে। মাদ্রাসার সাথে ভাঙচুর করা হয়েছে, এটা কি আপনি দেখছেন? না, এটা আমি আমরা যখন এখান থেকে চলে গেছি তখন ওই যে কে কি করছে না করছে তখন আমরা তো পরে বলছে যে না এইসব 5,000 10,000 কাজ হইব না, 50,000 টাকা লাগবে। 50,000 টাকা পরে মিনিটে পরে আরেক দল আইসি কয়ে না আরো 5 মাস কমে সময় দিত না। এটা করে মিডিয়া সব জানাজানি হয়েছে এবং প্রশাসন টাকা লাগবে 5 লাখ। ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ মাঝিপাড়ায় অবস্থিত উম্মুল কুরা মহিলা মাদ্রাসায় 11 বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন। এদিকে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে এবং বিভিন্ন নথি পর্যালোচনায় বেশ কিছু প্রশ্ন ও পরস্পর বিরোধী তথ্য সামনে এসেছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত 2 জুলাই দুপুরে মাদ্রাসার অফিস কক্ষে শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুহানাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন মুহতামিম সাইফুল ইসলাম। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে পাশের কক্ষের কয়েকজন ছাত্রী জানালা দিয়ে ঘটনাটি দেখতে পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে বাদী পক্ষের বক্তব্য এবং মামলার এজাহারের সময় ও ঘটনা প্রবাহ নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। সোহানার চাচা সুমন দাবি করেন, ভুক্তভোগীর কাছ থেকে ঘটনা জানার পর তারা বিকেল 2:30 বা 3টার দিকে মাদ্রাসায় যান এবং পরে পুলিশে খবর দেন। অন্যদিকে এজাহারে উল্লেখ রয়েছে, কয়েকজন শিক্ষার্থী ঘটনাটি জানাতে সরাসরি ভুক্তভোগীর বাড়িতে যান। 2টা-2:30টার দিকে আসছে, আয়াদি যে তারা ভিতরে বসে রয়েছে, এমনকি তার যে বনজামাই আসছিল, তারা আরো অনেকজন লোকজন আসছিল, তাদের কাছে স্বীকার করছে যে আমি দোষী সাব্যস্ত। আমি শুনছি, বলছি যে আমি দোষী সাব্যস্ত, আমার তোমরা ক্ষমা করে দাও। মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাসুদুল হক শিবলি বলেন, সেদিনও অন্য দিনের মতো নিয়মিত ক্লাস হয়েছে। দুপুর 2:40 ক্লাস শেষ হয় এবং তিনি নিজে প্রায় 2:15 পর্যন্ত মাদ্রাসায় অবস্থান করেন। তার ভাষ্য অনুযায়ী শিক্ষক শিক্ষিকা ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দিনের বেলায় এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরও কেউ কিছু জানতে না পারা বাস্তবসম্মত মনে হয় না। আমি যখন দর্শ করি, দর্শের সময় নির্ধারিত ক্লাসরুমে থাকি, আর বাকি সময় অফিস রুমেই বিভিন্ন কাজ করি। তো ওই দিনও আমি একাধিক সময় অফিস রুমে এসেছি, বিভিন্ন কাজ করেছি। যেই ঘটনাটা বলা হচ্ছে, অর্থাৎ শ্লীলতাহানির যে কথা বলা হচ্ছে, এই ধরনের কোনো বিষয় আমি সেদিন দেখতে পাইনি। যথারীতি স্বাভাবিক ছিল সমস্ত কিছু। স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম শেষ হয়েছে। 2টায় ছুটি হওয়ার পরে সবাই বাড়িতে গিয়েছে, সমস্ত শিক্ষার্থীরা বাড়িতে গিয়েছে এবং আলোচিত যে শিক্ষার্থী যে আমাদের মোতায়েম সাহেব হুজুরের বিষয়ে অভিযোগ এনেছে, সেও যথারীতি আনন্দ ফুর্তির সাথে সারাদিন ক্লাস করে তারপরে ক্লাস শেষে তাদের ক্লাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে মুড়ির আয়োজন ছিল, মুড়ি খাবারের আয়োজন ছিল। তারা যথারীতি মুড়ি খেয়ে আনন্দ ফুর্তি করে বাড়িতে গিয়েছে। এরপরে হঠাৎ অতর্কিতভাবে এসে তিনি আরও দাবি করেন, যেই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খবর দেওয়ার কথা বলা হয়েছে, সে সময়ে মাদ্রাসার ক্লাস চলমান ছিল। ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থীর বাইরে যাওয়ার সুযোগ ছিল না। আমরা যখন কেউই ছিলাম না মাদ্রাসায়, 4টার দিকে, বেলা 4টার দিকে হুজুরের উপর আক্রমণ হয় এবং আমরা শুনতে পেয়েছি, হুজুরের মুখ থেকে শুনতে পেয়েছি। থানা হাজতে যখন আমরা হুজুরের সাথে দেখা করি, তখন হুজুর আমাদেরকে বলেছেন যে এখানে যখন তারা আসে অতর্কিতভাবে খালি মাদ্রাসায়, অফিস রুমে রান্দা নিয়ে ঢুকেছিল। বড় রান্দা নিয়ে ঢুকে হুজুরকে রান্দা দেখিয়েছে, ভয়ভীতি দেখিয়ে এবং কে মারধরও করেছে।
সরেজমিনে কথা হয় মাদ্রাসার কয়েকজন শিক্ষিকা ও একাধিক শিক্ষার্থীর সঙ্গে। তাদের দাবি, অভিযোগে উল্লেখিত সময়ে সোহানা ক্লাসেই ছিল এবং ছুটির পর অন্যদের মতো স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যায়। যে আমি একজন সিনিয়র শিক্ষিকা এবং মাদ্রাসার শুভ বছর থেকে আমি এখানে আছি। আচ্ছা, তো আমি ওই দিন ভিতরেই ছিলাম, ওই দিন এই ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী, সোহানা ক্লাসমেট। 12:30টার সময় সোহানা আমার সাথেই ছিল ক্লাসে। খুব হাসি খুশিতে পাই। সংশ্লিষ্ট সময়ের দায়িত্বে থাকা শিক্ষিকাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। এদিকে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনার পরপর নয়, বরং বিকেলের দিকে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে। তাদের অভিযোগ, মুহতামিমকে মারধর করা হয়, জোর করে দোষ স্বীকার করানোর চেষ্টা করা হয় এবং মাদ্রাসার সাইনবোর্ড সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, তার বিশ্বাস ঘটনাটি সঠিকভাবে তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একই ধরনের বক্তব্য দিয়েছেন মোহাম্মদ এবাদুল ইসলামও। তাদের দাবি, কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তির মুখোমুখি না হন এবং প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হোক। এই প্রতিষ্ঠান খুব সুনামধন্য প্রতিষ্ঠান। এই হুজুরের নামে যে বদনামটুকু ছড়ানো হয়েছে, এটা সবটা মিথ্যা বানোয়াট। এখানে যদি আপনারা সরজমিনে তদন্ত করেন বা কারো সে জিজ্ঞেস করেন, শতকরা 100-র মধ্যে 99% মানুষই এই হুজুরের পক্ষে বলবে বা ভালো বলবে। যে লোকটি ভালো না বলবে, এটাই লোক হুজুরের বিপক্ষের লোক। আমাদের এলাকারও কিছু লোক আছে যে এই মিথ্যা একটা অপবাদ দিছে। এই মিথ্যা অপবাদকারী যারা আছে তাদের উপর আমি সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। জনৈক অভিভাবক অভিযোগ করেন, মাদ্রাসা ছুটির পর পথে কিছু বখাটের ইফটিজিং এর বিষয়ে সম্প্রতি মুহতামিম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। তার ধারণা, এর জের ধরে ব্যক্তিগত বিদ্বেষ থেকে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ছেলে মেয়েদের, এলাকার ছেলেদের হুজুরের প্রতি জিদ হয়েছে এটাই যে যখন মেয়েরা বিকালে যায়, দিকটা সকালে আসে, তখন যে ওরা বল নিক্ষেপ করে মেয়েদের শরীরে। তো আমার বাচ্চা আছে, এলাকার আমাদের সবারই বাচ্চা আছে, তখন যদি কোনো কিছু ঘটে তাহলে তো আমরা হুজুরকেই বলবো যে আপনার কাছে আমরা বাচ্চারা দিচ্ছি, বাচ্চাদেরকে ছেলের এমন করে কেন। হুজুরে এখানে তারা এটাকে ব্যাগ নিয়ে মেয়েদেরকে দেয়। এই কারণে ওই ছেলেদের জিদ এটাই, এই কারণে হুজুরে এমন করছে যে একটা ইস্যু হয়েছে, তাই হুজুরে হিংস্র প্রাণীর মতো হুজুরের উপরে চাপায় বসছে। তো এই হিংস্র প্রাণীদের বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। আর যে সাংবাদিক এমন করতেছে। আরও কয়েকজন অভিভাবক দাবি করেন, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। তাদের আশঙ্কা, সেই বিরোধও বর্তমান ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। মানে হুজুরের মাদ্রাসা নাকি একজনে নিতে চাইছিল, ও আশেপাশেরই আছে, আবার আশেপাশের ছেলেরা হুজুরের উপরে ঝাঁপিয়ে পড়ছে হিংস্র প্রাণীর মতো। আর সাংবাদিক যা মিথ্যা কথা বলার তা বলছে। তা আমরা তার বিচার চাই। আজ হুজুরকে দ্রুত মাদ্রাসা নিয়ে আসলে, মাদ্রাসা চালু হলে আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হয়। মাওলানা সাইফুল ইসলামের বাবা অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি দাবি করেন, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুস্তফা হুসাইন দীর্ঘদিন ধরে মুহতামিমের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একাধিক শিক্ষিকা দাবি করেন যে প্রায় 1.5 বছর আগেও মুহতামিমকে ঘিরে অনুরূপ অভিযোগ তৈরির চেষ্টা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী তখনও কয়েকজনকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। এদিকে স্থানীয়দের একটি অংশ অভিযোগ করেন, ঘটনার পর বিভিন্ন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বক্তব্য সংগ্রহের সময় কিছু শিক্ষার্থীকে নির্দিষ্টভাবে কথা বলার জন্য প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা কাকিরা আলাপ করতেছে, মা বাবার লগে শোন আমার কানাকানি করতেছে, তোর না পুলিশে বল কোনো আমার তো ডর করে যাইতাম না, পরে 1-2টা না মিস হতো বানায় কইছে। এটা কি ওই মেয়ে বলেছে? শোন পরে আবার রাতে আবার পুলিশ লেগে গেছে, হ্যাঁ, পরে আবার রাফিয়ে গেছে। রাফি আমার হেন পুলিশের সামনে বইয়া কানানি 2 সাইডে না মিথ্যা অভিযোগ লিখিস। আমি কেন মিথ্যা কথা বলবো? আমি সত্য কথাই বলবো, আমি যা জানি এটাই বলবো। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে সোহানার সহপাঠী রাফাকে মুখে সানগ্লাস পরিয়ে বক্তব্য দিতে দেখা যায়। স্থানীয় গণমাধ্যম কাগজের আলো নামের একটি ফেসবুক পেজে আপলোড হয়, যেখানে সে দাবি করে ভিতরে প্রথমে নিয়ে গেছিল, ভিতরে নিয়ে সেখানে একটু দেরি হয়েছিল 12টার দিকে। পরে তার বিছানায় খুলছে, পরে বিছানায় বওয়ার পরে তার ব্যাগ খুলছে, খোলার পরে বলছে, পরে খোলার পরে তাকে ফালাই দিছে, বিছনার মধ্যে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে সে হুজুরে তার নেকাব ধরে টানতেছে, বুরকা ধরে টানতেছে।
পরে বান্ধবী কথা বলার মধ্যে কোনো ইয়াও নাই, তারপরে কথা বলার মধ্যে কোনো মুখে কোনো ভাষা আসছিল না। পরে টানাটানি করার পরে তার একটু গলার মধ্যে ব্যথা পাইছিল, পরে তার একটু চিৎকার আসছে। পরে আমরা জান্না দিয়ে দেখছি, পরে হুজুর তাকে ছাইড়া দিচ্ছে। আমাকে জোর প্রয়োগ করা হয়েছে সোহানার মা, সোহানার বাবা এবং সোহানা। জি, সে বলছে যে তো তুমি যদি সাক্ষী না দাও তাহলে আমরা জেলে যাব। আর বলছে যে এটা বলবা যে 12টার সময় ঘটনা ঘটছে। আমার শুধু বলতেই আছে যে এটা শুধু 12টা বাজেই ঘটছে, 12টা বাজেই ঘটছে, এটাই বলবা। আর বলছে যে ধাক্কা মেরে ফেলায় দিছে বিছানার মধ্যে, এটাই বলছে আমাকে। রাফা তখন বলে সোহানার মা, বাবা এবং চাচার সাথে সাংবাদিকরা মিলে ভয় দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে সেভাবে বক্তব্য নেওয়ায় জোরপূর্বক। তাকে যেন চেনা না যায় সেজন্য সাংবাদিক তাকে একটি সানগ্লাস দেয়। এই চশমাটা দিয়েছিল সাংবাদিকই আমাকে দিয়েছিল না, যেগুলা বলছে সেগুলা মানে হুজুরে তারে ছিটকিরি আটকে ধাক্কাও দিছে না, মুখোশ ধরে খালি টান দিছিল। সেটা হচ্ছিল পড়ার কারণে একটু দেরি হয়ে গেছে, তো এটা হুজুরে বলতেই পারে। 9টার সময় আসছিল, একটু দেরি হয়েছে, হুজুরে বলতেই পারে। তো এটার কথা কে বলছে যে যে মুখোশ ধরে টান দিছিল, এটা কে বলছে? এটা সোহানার মাই বলছে। সোহানার বলছে এটা যদি তুমি না বলো তাহলে আমরা এই কেসটা। একই ধরনের অভিযোগ করেন তার নানিও। আমি বলছি আমি তক্ক করছি যে না হুজুর বালু আমার এক নাতিন যে আমি লেখাপড়া করায় বেসাদি দিছি, ওনার এক নাতিন আমি 3 বছর ধরে আবার ভর্তি করছি। হুজুর যদি এত খারাপ থাকতো আমরা চোখে পড়লো নইলে আমরা হুজুরের কোনো খারাপ দেখি নাই। আমার বাসার ছাদের উপরে নেয়া তারা কি ষড়যন্ত্র করছে, কি মিথ্যা কথা এটার ভিতরে 3টা ঢুকাইছে, ঢুকায় হেন বক্তব্য দিচ্ছে। অনুসন্ধানের এক পর্যায়ে প্রতিবেদকের সঙ্গে কথা হয় অভিযোগকারী শিক্ষার্থীর বাবা সুহেল মিয়া ও চাচা সুমনের সাথে। আপনার নাম কি? আমার নাম সোহেল। হ্যাঁ, ক্যামেরা দেখে প্রথমে সুহেল মিয়া দৃশ্যত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান, পরে শিক্ষার্থীর চাচা সুমন কথা বলতে রাজি হন। সুমনের দাবি, ঘটনার দিন মেয়েটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর তারা দুপুর আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে মাদ্রাসায় পৌঁছান। তার ভাষ্য অনুযায়ী পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার পর তারাও সেখান থেকে চলে যান। মাদ্রাসায় হামলা, ভাঙচুর কিংবা ব্যানার পোড়ানোর ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগও তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন। ভাঙচুর করা হয়েছে, এটা কি আপনি দেখছেন? না, এটা আমি দেখি। আমরা যখন এখান থেকে চলে গেছি তখন ওই যে কে কি করছে না করছে তখন আমরা দেখি লাগা দিলা যে ছাত্র তার বান্ধবীগুলো আছেন তারা ধরে আইছে, ধরে আওয়ার পরে আমাদের জানে মেয়ের বুঝকে আনিছে। যদি না খুঁজ পাইতো তাহলে তো একটা দুর্ঘটনা ঘটায়। হুজুরের নাম কি? হুজুরের নামটা এটা সঠিক আমি জানি না। তবে সরেজমিনে স্থানীয় একাধিক ব্যক্তি ভিন্ন দাবি করেছেন। তাদের অভিযোগ, ঘটনাটির পেছনে ব্যক্তিগত বিরোধ ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে। কয়েকজনের ভাষ্য অনুযায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুস্তফা হুসাইনের সঙ্গে মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের দীর্ঘদিনের মতবিরোধ ছিল এবং সেই বিরোধ থেকেই তাকে ফাঁসানোর পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, সাবেক যুবলীগ কর্মী সাংবাদিক বিল্লাল হোসেন মানিক এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপপ্রচার চালাচ্ছেন। সাংবাদিক মানিক যুবলীগের নেতা ছিলেন। তিনি একসময় মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সাংবাদিকতার পেশার আড়ালে বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ে প্রভাব বিস্তার করেন। মানিক নিজের ফেসবুক আইডিতে অভিযুক্ত মুহতামিমের ছবি প্রকাশ করে তাকে ধর্ষক আখ্যা দিয়ে পোস্ট করেন, যা তদন্ত শেষ হওয়ার আগে জনমনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ দাবি ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অভিযোগও তুলেছেন কয়েকজন বাসিন্দা। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনা প্রবাহ সম্পর্কে একটি ভিন্ন বর্ণনা পাওয়া যায়। তাদের দাবি, অভিযোগ ওঠার পর স্থানীয়দের উপস্থিতিতে প্রথমে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা হয়। সে সময় অভিযোগকারী পরিবারের সদস্যরা বলেন, তো তাদের কাছে জানতে বললাম যে কি হয়েছে, ঘটনা কি। তখন তারা বললো যে মেয়ের বুরকাও খুলছে, মুখ দেখতে চাইছে, হ্যাঁ মেকআপ খুলতে চাইছে। এইটুকুই না আরো কিছু না, এইটুকু এটা কেন করবে? হয়তো বাচ্চা মানুষ হয়তো খুলছে, দেখতে চাইছে, এটা তো কোনো অপরাধের মধ্যে পড়ে। জায়গাটা কি ঘরের ভিতরে না এই জায়গায়? না, ঘরের ভিতরে। পরে এখন কি চাও তোমরা? তখন বললো যে এটা আপনারা একটা বিচার করে দিন, যে তোমরা কিভাবে বিচার করলে রাজি আছো। তা আমার মেয়ের এই মাদ্রাসা তার পড়াইতো না, ঠিক আছে, যদি না পড়ান তাহলে সাইফুল সাহেব এনে যে ভর্তি করতে যে টাকা পয়সা নিচ্ছি ওই টাকা ফেরত দিবে। সাইফুল সাহেব মোটামুটি সম্মতি প্রকাশ করছে।
মুহতামিম শিক্ষার্থীর নেকাব ধরে টেনেছেন। এটাই তার অপরাধ। শুরুতে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে বলা হয় তার মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে যাবেন এবং ভর্তি বাবদ দেয়া অর্থ ফেরত চান। ঠিক সেই সময় উপস্থিত থাকা ৩৩ নং ওয়ার্ডের জামাতে ইসলামীর সেক্রেটারি মুকসেদুল আপত্তি জানিয়ে বলেন, শুধু ভর্তি ফি ফেরত দিলে হবে না, অতিরিক্ত ১০ থেকে ১৫,০০০ টাকা দিতে হবে। উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, অল্প সময়ের মধ্যেই সে অঙ্ক বেড়ে ৫০,০০০ টাকায় পৌঁছায়। তো পরে বলছে যে না এইসব ৫,০০০ ১০,০০০ কাজ হইব না ৫০,০০০ টাকা লাগবে। তাদের অভিযোগ, সমঝোতার এই প্রস্তাবের সঙ্গে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুস্তফা হুসাইনের নামও উঠে আসে। না, এটা তো আমাদের প্রমাণ করার সুযোগটা বিশেষ করে দেয় নাই বলতে মুস্তফা ভাই দেয় নাই। মুস্তফা ভাই বলছে যে এটা বাদ দাও, এটা শেষ করা আগে, এটা টাকাটা মুস্তফা ভাই বলছে। মুস্তফা হোসেন না উনি চাইছেন প্রথমে ৫০,০০০ উনি চাইছেন বলছে। আচ্ছা, টাকার প্রস্তাবটা কি আপনি কি মনে করেন এই মেয়ের গার্ডিয়ানদের পক্ষ থেকে প্রথম আসছে? না, এটা মুস্তফা ভাই দিছে, প্রথমে বলছে ৫০,০০০। স্থানীয়দের আরও দাবি, এ সময় অভিযোগকারী শিক্ষার্থীর মা মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর বাজার এলাকা থেকে লাঠিসোঁটা হাতে একদল লোক ঘটনাস্থলে আসে, যাদের স্থানীয় কামাল মেম্বারের অনুসারী বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তাদের উপস্থিতির পর সমঝোতার অর্থের পরিমাণ আরও বাড়িয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। ৫০,০০০ টাকা পরে মিনিটে পরে আরেক দল আইসি কয়ে না আরো ৫ লাখের কম এটা সমাজ হইতো না, এটা একটা মিডিয়া সব জানাজানি হয়েছে এবং স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, পরবর্তীতে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে ৫ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে আলোচনা জনসম্মুখে চলে আসার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তাদের অভিযোগ, পরদিন শুক্রবার বিকেলে কামাল মেম্বারের উদ্যোগে তার ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদক কামাল মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এটি আমাদের এলাকার ছোটখাটো একটি ঘটনা, এটা নিয়ে এত বড় মিডিয়ায় নিউজ করার কিছু নেই। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়। এটা মামলা হয়েছে, তাকে আসামি জেল হাজতে কোর্টে প্রেরণ করা হয়েছে, মামলা তদন্তাধীন। না, এটা সাইফুল ইসলাম কি জবানবন্দি, সাইফুল ইসলাম তো জবানবন্দি চা দিবার ওখানে, তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে। না, সে নিজেই দোষ স্বীকার করছে, মানে যেটা অভিযোগের লেখা আছে সেটাই বলছে। ঠিক আছে ভাই, আপনি যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ওসি স্যারের কাছে আসবেন, বিস্তারিত আপনারা স্যারের কাছে নেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সঙ্গেও যোগাযোগ করা হলে তিনিও জানান, তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত কিছুই তিনি বলতে নারাজ। তবে তিনি বলেন, এজাহারে যা আছে সাইফুল তা স্বীকার করেছে। এখন তো তদন্ত শেষে না রিপোর্ট হবে, সাক্ষী প্রমাণ সংগ্রহ করতে স্পষ্ট বলতে তাদের তো একটা ক্লেম তাদের এগেনস্টে আনছে মাদ্রাসা প্লাস লোকজন। এখন এটা আমাদের পরীক্ষা নিরীক্ষা এবং সাক্ষী এভিডেন্স এগুলো যাচাই বাছাই হচ্ছে। ঠিক আছে ভাই, আমরা দেখতেছি যাচাই বাছাই করে তার এগেনস্টে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় দেন আমরা আগাম। ঠিক আছে। এই ঘটনাকে ঘিরে দুই ধরনের সম্পূর্ণ ভিন্ন বর্ণনা সামনে এসেছে। একদিকে রয়েছে ধর্ষণ চেষ্টার গুরুতর অভিযোগ, অন্যদিকে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র, হামলা, ভাঙচুর, অর্থ দাবি সহ একাধিক পাল্টা অভিযোগ। কোনটি সত্য আর কোনটি অসত্য তার চূড়ান্ত উত্তর দিতে পারে কেবল একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রভাবমুক্ত তদন্ত। কারণ শিশু নির্যাতনের অভিযোগ যেমন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত, তেমনি কোনো নির্দোষ ব্যক্তিকে যদি পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা হয়ে থাকে সেটিও সমান গুরুতর অপরাধ। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো নয়, বরং প্রমাণ, সাক্ষ্য এবং আইনি প্রক্রিয়ার উপর আস্থা রাখাই উত্তম। রাকিবুল ইসলাম রইস, ফিজ দ্য পিপল।